আসসালামু আলাইকুম। আজ 17 মে 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে আবেদন। ট্রাম্পকে মাইনাস করে এবার ইরানের জন্য ইউরোপীয় নেতাদের উদ্যোগ। একদিনে 19 বার হামলা করল হিজবুল্লাহ, নাস্তানুবাদ ইসরায়েল। এবার বিস্তারিত। আড়াই দশকেরও বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা আখ্যা দিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস সহ সাবেক সব উপদেষ্টা সহ মোট 24 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনাও প্রার্থনা করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে হামের টিকাকে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে এই রিটে। এই আইনি পদক্ষেপে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বয়ং রিটকারী আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। এর আগে গত 6 এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের বরাবরে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন এই আইনজীবী। ওই নোটিশে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিতে বলা হয়েছিল। নোটিশের কোনো জবাব না পাওয়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ধারাবাহিক এই প্রক্রিয়ার অংশ হিসেবে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছে বলে তিনি জানান। ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, দেশে আবারও হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগের সংক্রমণে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন জনস্বাস্থ্য সংকটের মুখে রাষ্ট্রীয় টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে তিনি বড় ধরনের অবহেলা হিসেবে উল্লেখ করেন। রিটে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ 24 জন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে। হামের মতো জরুরি টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় হাত থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে কোনো অশুভ বা অপরাধমূলক স্বার্থ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতেই এই তদন্তের দাবি জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামী বিদ্বেষ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ জারি করেছেন আদালত। রোববার বেলা 11টায় সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এই নির্দেশ দেন। মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত 2রা এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। রোববার আদালতে আমির হামজার ফের হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আদালতে আসেননি। এজন্যই তাকে গ্রেপ্তার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রদান করেন আদালত। প্রসঙ্গত, গত 26 মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। এবার ইরান ও মধ্যপ্রাচ্যের খবর। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে আমেরিকা ও ট্রাম্পকে বাদ দিয়েই ইউরোপের কয়েকটি দেশ তেহরানের সাথে আলোচনা করছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়,
পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের জাহাজ চলাচলের পর ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকেও আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, চীন, জাপান ও পাকিস্তান সহ পূর্ব এশিয়ার দেশগুলোর জাহাজ চলাচলের পর আজ আমরা তথ্য পেয়েছি যে ইউরোপীয়রাও প্রণালী অতিক্রমের অনুমতি পেতে রেভলিউশনারি গার্ডস নৌবাহিনীর সাথে আলোচনা শুরু করেছে। তবে কোন কোন দেশ এ আলোচনায় রয়েছে তা উল্লেখ করা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকাংশে বন্ধ করে দেয় ইরান। গত ৮ এপ্রিল থেকে সেখানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই পানিপথে ইরানের নিয়ন্ত্রণ বিশ্ববাজারে উদ্বেগ তৈরি করেছে, একই সাথে তেহরানের কৌশলগত প্রভাবও বাড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব নৌ অবরোধ আরোপ করেছে। স্বাভাবিক সময়ে বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় ৫ ভাগের ১ ভাগ এই পথ দিয়ে হয়ে থাকে। এছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য এই রুট ব্যবহার করে। সাম্প্রতিক দিনগুলোয় ইরান চীনের জাহাজসহ কয়েক ডজন জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে জানায়, ইরানের প্রণালী ব্যবস্থাপনা প্রোটোকল নিয়ে সমঝোতার পর এসব জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান বারবার বলছে এই প্রণালীতে নৌ চলাচল আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। গত মাসে তেহরান জানায়, পানিপথ ব্যবহারের জন্য আরোপ করা টোল থেকে তারা প্রথমবারের মতো আয় করেছে। শনিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণে ইরান পেশাদার ব্যবস্থা প্রস্তুত করেছে, এটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় শুধু বাণিজ্যিক জাহাজ ও ইরানের সাথে যোগাযোগকারীরাই সুবিধা পাবে। আজিজি আরও জানান, বিশেষায়িত সেবার জন্য প্রয়োজনীয় ফিও নেওয়া হবে। তিনি বলেন, তথাকথিত ফ্রিডম প্রজেক্টের পরিচালকদের জন্য এই পথ বন্ধই থাকবে। এতে তিনি হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সাময়িক সামরিক অভিযানের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১ বছরের মধ্যে বাণিজ্য শুল্ক থেকে শুরু করে সশস্ত্র সংঘাত, বিভিন্ন ক্ষেত্রে কঠোর চাপ ও দর কষাকষির মাধ্যমে বিভিন্ন দেশের কাছ থেকে ছাড় আদায় করতে সক্ষম হন। কিন্তু ইরানের ক্ষেত্রে তার এই একই ধরনের চাপ নির্ভর কূটনীতি, যেখানে প্রকাশ্য হুমকি, অপমান ও চূড়ান্ত সতর্কবার্তা ছিল, এখন যেন থমকে গেছে এবং বরং যুদ্ধ থামানোর প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের মত। দুই পক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হওয়ায় ট্রাম্প এই ১১ সপ্তাহের সংকট নিয়ে ক্রমশ হতাশা প্রকাশ করেছেন। তবে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত তিনি দেননি। এতে দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। পাশাপাশি আশঙ্কা তৈরি হয়েছে যে এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়বে। বিশেষজ্ঞদের মতে প্রধান বাধাগুলোর একটি হলো ইরানের শাসকদের মানসিকতা। তারা অভ্যন্তরীণভাবে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চায়, এমনকি সামরিক ও রাজনৈতিক ক্ষতির পরও। ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে রেখে কৌশলগত চাপ বজায় রেখেছে। অন্যদিকে ট্রাম্প কঠোর বক্তব্য, চূড়ান্ত দাবি ও অনিশ্চিত কূটনীতির পথ অব্যাহত রেখেছেন। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় সমস্যা হলো ট্রাম্পের এমন অবস্থান যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই পূর্ণ বিজয়ী হিসেবে দেখাতে হবে আর ইরানকে সম্পূর্ণ পরাজিত হিসেবে মেনে নিতে হবে, যা বাস্তবে সম্ভব নয়। একজন সাবেক ইরান আলোচক বলেন, কোনো সরকারই নিজেদের সম্পূর্ণ আত্মসমর্পণকারী হিসেবে দেখাতে পারে না। তাই এই অবস্থান সমঝোতার পথে বাধা সৃষ্টি করছে। এই অচলাবস্থার মধ্যে ট্রাম্প অভ্যন্তরীণ চাপেও মুখোমুখি হচ্ছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও রাজনৈতিক জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে। হোয়াইট হাউস অবশ্য বলছে ট্রাম্পের কূটনীতি সফল সমঝোতা আনতে সক্ষম এবং ইরান বর্তমানে চুক্তির জন্য চাপের মধ্যে রয়েছে। গত মাসে ট্রাম্প একাধিক কঠোর বক্তব্য দেন, যেখানে তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সমঝোতা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও একবার ইঙ্গিত দেন যে সংঘাত বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, যদিও প্রশাসন বলছে তিনি পারমাণবিক হামলার কথা বোঝাননি। ট্রাম্প ইরানের নেতাদের পাগল ও অপরাধী বলেও আখ্যা দেন, আর ইরানও পাল্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই কঠোর চাপ নীতি ইরানকে আরও আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিতে পারে, এমনকি তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র উন্নয়নের দিকেও যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্প দ্রুত সমঝোতা চান, কিন্তু ইরান সাধারণত দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করছে। অন্যদিকে কেউ কেউ মনে করেন
ইরানের অনড় অবস্থানও এই অচলাবস্থার জন্য দায়ী। বিশেষজ্ঞদের মতে উভয় পক্ষ ভিন্ন সময়ের হিসাব নিয়ে চলছে, যা সমঝোতাকে আরও কঠিন করে তুলছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সকালে করা পোস্টে তিনি একটি ছবিও প্রকাশ করেছেন। এতে তিনি লিখেছেন, এটি ছিল ঝড়ের আগে নীরবতা। আর এআই দিয়ে ছবিতে দেখা যাচ্ছে একটি যুদ্ধ জাহাজে নৌবাহিনীর এক অ্যাডমিরালের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন, আর পেছনে রয়েছে ইরানের একটি জাহাজ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরানের সঙ্গে তাদের টানা ৪০ দিন যুদ্ধ চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত ৮ এপ্রিল প্রথম ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয়। এই সময় শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন। কিন্তু দুই দেশের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় যুদ্ধবিরতিটি এখন হুমকির মুখে পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে আগামী ১ সপ্তাহের মধ্যে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জন্য ব্যাপক প্রস্তুতিও নেওয়া হচ্ছে। জানা গেছে, ট্রাম্প তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে আসতে পারে নতুন সিদ্ধান্ত। দর্শক, এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় ছোট ছোট কাজ করি না, কারণ ছোট কাজ করতে গেলে নিজেকে ছোট মনে হয়। একটা উদাহরণ দিচ্ছি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ছাত্রাবস্থায় তিনি রুটি বিক্রি করে তার শিক্ষার খরচ চালাতেন। তাহলে দেখুন, তিনি রুটি বিক্রি করেছেন এক সময়, আর আজকে তিনি তুরস্কের মতো রাষ্ট্রে ২০ বছর ধরে প্রেসিডেন্ট। সুতরাং ছোট কাজে কখনোই নিজেকে ছোট মনে করবেন না, বরং ছোট কাজ থেকে শিক্ষা নেবেন, যাতে বড় কাজ করতে গেলে আপনার পথ নির্বিঘ্ন হয়। আজ থেকেই শুরু করুন না। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। প্রত্যেকটি কাজেই যদি আপনি মনোযোগ দিতে পারেন, অনুপুঙ্খ বা সুচারুভাবে সম্পাদন করতে পারেন, তাহলে অবশ্যই এর একটি মূল্য আছে। আর কথাই তো আছেই, কাজ কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক খবর। ইসরায়েলে দফায় দফায় হামলা চালানো হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে অন্তত ১৯টি হামলা চালানো হয়েছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তারা লেবাননের সীমান্ত ঘেঁষা দখলকৃত অঞ্চলে এবং দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে ইসরায়েলি অবস্থান, সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও সামরিক সম্পদের বিরুদ্ধে ভারী ও ধারাবাহিক সামরিক অভিযান চালানো হয়েছে। অভিযানে ড্রোন হামলা, ভারী কামান থেকে গোলাবর্ষণ এবং বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মতো কৌশল ব্যবহার করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, যোদ্ধারা বিস্ফোরক বোঝাই ড্রোন ও আক্রমণাত্মক কোয়াডকপ্টার ব্যবহার করে ইসরায়েলি সামরিক বাহিনীর লজিস্টিক সরঞ্জামের ওপর নির্ভুল ও প্রাণঘাতী হামলা চালিয়েছে। ভোরে প্রকাশিত আরেকটি পৃথক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, যোদ্ধারা দক্ষিণ লেবাননের আল বাইদ পৌর এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড সদর দপ্তরে ২টি আক্রমণাত্মক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের রাশাফ এলাকা থেকে হাদাথার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসরায়েলি সেনাবাহিনীর চতুর্থ একটি বুলডোজারের বিরুদ্ধে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইসরায়েল সেনাবাহিনীও তাদের সামরিক অবস্থানের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে। এদিকে ইসরায়েলও লেবাননে হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় আল মারওয়ানিয়া, কাউথারিয়ে, আল সাইয়েদ, কাকা আইয়েত, এল স্নোবার, দেইর কানুন রাস আল আইন, ঘাসানিয়া, বাইসারিয়া ও তোফাহতাহ সহ কয়েকটি এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সামরিক স্থাপনা। তবে স্থানীয় সূত্রগুলো এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, আবাসিক এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সাইদা ও নাবাতিয়েহ জেলার ৯টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্তত ১,০০০ মিটার দূরে সরে যেতে নির্দেশ দিয়েছে। তারা ওই এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত ২রা মার্চ থেকে শুরু হওয়া লেবানন যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরা। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী নিহত কর্মকর্তার পরিচয় প্রকাশ করে জানায় তার নাম ক্যাপ্টেন মাউস ইসরায়েল রেকানাতি। তিনি অধিকৃত পশ্চিম তীরের ইতামার বসতির বাসিন্দা ছিলেন এবং গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পর তাকে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদিকে হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে দাবি করেছে তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, ট্যাঙ্ক, বুলডোজার ও সামরিক যানবাহিনীর ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সুর, বিনতে জোবেইল ও নাবাতিয়েহ জেলার বিভিন্ন গ্রামে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২রা মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২,৯৬৯ জন নিহত এবং ৯,১১২ জন আহত হয়েছেন। শনিবারই হিজবুল্লাহ সম্ভাব্য কোনো শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে। সংগঠনটি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের চাপে লেবাননের কর্তৃপক্ষ বিভিন্ন ছাড় দিচ্ছে। হিজবুল্লাহর মতে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা দেশটির দখলদারিত্ব ও লেবাননের ভূখণ্ড ও সম্পদের ওপর তাদের আকাঙ্ক্ষাকে বৈধতা দেবে। তারা শান্তি চুক্তির পরিবর্তে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার, সব ধরনের হামলা বন্ধ, বন্দী মুক্তি এবং শর্তহীন পুনর্গঠনের দাবি জানিয়েছে। উল্লেখ্য, গত ১৫ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত তৃতীয় দফা আলোচনায় লেবানন ও ইসরায়েলের ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়। একই সঙ্গে উভয় পক্ষ শান্তি চুক্তির লক্ষ্যে চতুর্থ দফা আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।